আসসালামু আলাইকুম। শুরু করছি শ্রাবণ মেঘের রোদ্দুর পর্ব ৯। কিছুক্ষণ পর পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় মেঘ। দরজার ফাঁক দিয়ে চুপি চুপি একবার দেখে নেয় শ্রাবণকে। কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে শ্রাবণ। তা দেখে পা টিপে টিপে ওয়াশরুম থেকে বের হয় সে। এরপর ধীরে ধীরে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। উদ্দেশ্য চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যাওয়া। যেই না দরজার কপাটে হাত দিবে মেঘ, তখনই নিজের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব হতেই স্তব্ধ হয়ে যায় সে। দরজায় এক হাত দিয়ে মেঘের একেবারে নিকটে এসে দাঁড়ায় শ্রাবণ। কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে, চোরের মতো লুকিয়ে কোথায় যাচ্ছিস? আমার থেকে পালিয়ে বেড়ানোর এত শখ কেন তোর? কাঁদো কাঁদো চেহারা নিয়ে ধীরে ধীরে শ্রাবণের দিকে ঘুরে তাকায় মেঘ। নিচু স্বরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, যেতে দাও শ্রাবণ ভাই, কেউ দেখলে খারাপ ভাববে। কেউ কিচ্ছু ভাববে না, এদিকে আয়। বলেই মেঘের হাত টেনে নিয়ে যেতে নেয় শ্রাবণ, কিন্তু মেঘ শক্ত মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। মেঘের দিকে ফিরে বিরক্তিসূচক কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, কি সমস্যা তোর? প্লিজ শ্রাবণ ভাই। মেঘকে আর কোনো কথা বলতে না দিয়ে তাকে আবারও কোলে তুলে নেয় শ্রাবণ। এরপর খাটে শুইয়ে দিয়ে ঘরের সবগুলো বাতি নিভিয়ে দেয় আর জ্বালিয়ে দেয় একটা নীলাভ টিমটিমে ড্রেম লাইট। সেই লাইটের হালকা আলোয় চারিপাশ চাঁদের মতো চকচক করে ওঠে। এরপর মেঘের পাশে শুয়ে পড়ে শ্রাবণ। এমন করছো কেন তুমি শ্রাবণ ভাই? ওই দিন রাতে জ্বরের ঘোরে তুই আমাকে বলেছিলি তোকে জড়িয়ে ধরে ঘুমাতে, ভুলে গেছিস? অবাক হয়ে এক ঝটকায় শ্রাবণের দিকে তাকায় মেঘ। কি? কখন? এমন ভাব করছিস মনে হয় যেন তুই কিছু জানিস না। এবার কেঁদে দিবে মেঘ। সে কখন আবার এরকম করলো? কই, তার তো মনে পড়ছে না। আর সকালবেলায় তো সে ঘুম থেকে উঠে কাউকে পায়নি তার পাশে। মিথ্যে কথা বলছো, আমি ঘুম থেকে উঠে কাউকে দেখিনি। রাতে চলে গিয়েছিলাম আমি। যাও তো তুমি প্লিজ শ্রাবণ ভাই, চুপ কর। বলে মেঘকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় শ্রাবণ। ঘুমা, না হলে কিন্তু এর থেকেও এখন বেশি কিছু হয়ে যাবে। অগত্যা আর কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকে মেঘ। শ্রাবণও আর কোনো কথা না বলে মেঘের চুলে বিলি কেটে দিতে থাকে। ফুল। হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে আসে শ্রাবণের কণ্ঠনালী ভেদ করে। আলতো করে মাথা তুলে শ্রাবণের দিকে তাকায় মেঘ। নিচু স্বরে বলে ওঠে, আমাকে কি একটু ভালোবাসা যায় না? কেন এত অবহেলা করিস আমাকে? আমি কি তোর ভালোবাসা পাওয়ার এতটাই অযোগ্য? আমি তোমাকে কখনোই ভালোবাসবো না শ্রাবণ ভাই। কাঠ কাঠ কণ্ঠে বলে ওঠে মেঘ। এরপর আবারও বলে ওঠে, নিশ্চয়ই তুমি ভুলে যাওনি এর কারণ কি? এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে আসে শ্রাবণের বুক চিরে। ভুলে জানা সেসব জান, নতুন করে আমাকে একটু ভালোবেসে দেখ। তাচ্ছিল্য হেসে ওঠে মেঘ। তোমাকে ভালোবাসার কোনো প্রশ্নই ওঠে না শ্রাবণ ভাই। তুমি হয়তো জোর করে নিজের অধিকার আমার ওপর ফলাতে পারবে, কিন্তু কখনোই আমি মন থেকে তোমাকে মেনে নিব না। আলগা হয়ে যায় মেঘকে জড়িয়ে রাখা শ্রাবণের হাত। শ্রাবণের হাত আলগা হতেই উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে মেঘ। শ্রাবণ ওইভাবে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে থাকে। এরপর আবারও মেঘকে পিছন থেকে জড়িয়ে ধরে। মেঘের কিছুটা উন্মুক্ত কাঁধে একটা চুমু খায় শ্রাবণ। ঈষৎ কেঁপে ওঠে মেঘ। মেঘের কাঁপুনি টের পেয়ে পরপর আরও কয়েকটা চুমু খায় শ্রাবণ। নিজের খাড়া নাক মেঘের কাঁধে ঘষে কাঁধে থুতনি রেখে ফিস ফিস করে বলে ওঠে, ঠিক আছে, তোকে ভালোবাসতে হবে না, আমি একাই ভালোবাসবো। তবুও তোর কোনো ছাড় নেই আমার থেকে। বলেই শান্ত হয়ে যায় শ্রাবণ। এভাবেই জড়িয়ে ধরে শুয়ে থাকে মেঘকে। এত কিছুর মাঝে মেঘের চোখে জমা অশ্রু শ্রাবণের আড়ালেই রয়ে যায়। অনেকক্ষণ পর শ্রাবণ ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেঘের চোখে এক ফোঁটাও ঘুম নেই। মেঘ ধীরে ধীরে শ্রাবণের দিকে ফিরে তাকায়। এরপর চোখ রাখে শ্রাবণের দিকে।
শ্রাবণের ঘুমন্ত চেহারার সৌন্দর্য যেন এক স্বর্গীয় স্বপ্নের মতো লাগছে তার কাছে। গভীর শান্তিতে ডুবে থাকা তার মুখ আবয়বে এক ধরনের কোমল প্রশান্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ দুটি বন্ধ, পলকের ওপর পাতার মতো দীর্ঘ কাজল জড়ানো। তার ঠোঁট জোড়া হালকা ফাঁক, যেন কোনো শব্দহীন স্বপ্নের কথা বলছে সে। ঘুমন্ত অবস্থায় তার মুখ আবয়বে পড়ে থাকা ঘরের টিমটিমে বাতির আলো তার ত্বকের উজ্জ্বলতাকে আরও রহস্যময় করে তুলেছে। বিক্ষিপ্ত চুলগুলো বালিশে ছড়িয়ে পড়ে আছে, মনে হচ্ছে আধারের মাঝে ছড়িয়ে থাকা ঝর্ণার ধারা। তাকে দেখলে যে কারো মনে হবে প্রকৃতি তার আপন শৈল্পিক হাত দিয়ে তাকে একটি নিখুঁত ছবি হিসেবে তৈরি করেছে। শ্রাবণকে ঘুমন্ত অবস্থায় দেখে মেঘের মনে এক ঝড় বয়ে যাচ্ছে, তবে তা শান্তির। মেঘ এক মুহূর্তর জন্যেও দৃষ্টি সরাতে পারছে না। তার কাছে শ্রাবণকে এইভাবে দেখা কোনো অমর শিল্পকর্মের সামনে দাঁড়ানোর মতো ঠেকছে অপরূপ, অথচ স্পর্শের বাইরে। হঠাৎই মেঘ অনুভব করে শ্রাবণের মুখের প্রতিটি রেখা, প্রতিটি অভিব্যক্তি গভীর কোনো গল্প বলছে। মেঘের অন্তরে মিশে থাকা অদ্ভুত টান বেড়েই চলেছে। মেঘের মনে হচ্ছে এই নীরবতা, এই ঘুমন্ত সৌন্দর্য সব কিছুই এক মহাজাগতিক রহস্যের অংশ, যা সে অনুভব করতে পারে কিন্তু বোঝাতে পারে না। মেঘের হৃদয় তীব্র ভালোবাসায় ভরে উঠেছে। আবার এক অজানা দ্বিধা কাজ করছে তার অন্তরে। মেঘ শুধু ভাবছে যেন এই মুহূর্তটি ভেঙে না যায়, যেন এই নীরব স্বপ্ন মমতায় কোনো আওয়াজ না পড়ে। মেঘের হৃদয় ভারী হয়ে উঠছে, তার মনে হচ্ছে কোনো অদৃশ্য বোঝা তাকে চেপে ধরেছে। ঘুমন্ত শ্রাবণের দিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে, কিন্তু এই চোখের জলে আটকে থাকা কথাগুলো শ্রাবণকে সে কখনোই বলতে পারবে না। তার ভালোবাসা এক অসমাপ্ত গল্প, যা ভাষাহীন কিন্তু গভীর। শ্রাবণের শান্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মনে হচ্ছে একবার শ্রাবণকে ডেকে বলতে, শ্রাবণ ভাই জানো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আবার ভাবছে হয়তো এই কথা বললে শ্রাবণের ঘুম ভেঙে যাবে। এই কথা যদি শ্রাবণ শুনে, তাহলে তার চোখে কি এক ধরনের অপার বিস্ময় ফুটে উঠবে। মেঘকে নিশ্চয়ই পাগলের মতো জড়িয়ে ধরে চুমু খাবে, কিন্তু এটা আদৌ সম্ভব নয়। মেঘের বুকের ভেতর ভালোবাসা আগুনের মতো জ্বলে উঠছে। শ্রাবণকে দেখে চোখের জল আড়াল করার ব্যর্থ চেষ্টা করে চলেছে মেঘ, আর নিজের মনের ভাঙা কথাগুলোকে শূন্যতার গহ্বরে হারিয়ে ফেলার চেষ্টা করছে। মেঘ আলতো করে হাত রাখে শ্রাবণের গালে। ছোঁয়া মাত্রই শ্রাবণের সারা শরীরে এক বিদ্যুৎ বয়ে যায়। জেগে আছে শ্রাবণ, তবে তা মেঘকে কিছুতেই বুঝতে দিবে না। সে জানে মেঘ তাকে ভালোবাসে, কিন্তু মেঘের এই ভালোবাসার ভাষাহীন প্রকাশ তাকে আরও গভীরভাবে ছুঁয়ে যাচ্ছে। মেঘ আলতো করে শ্রাবণের কপালে চুমু খায়। শ্রাবণ চোখ বন্ধ রেখে সেই মুহূর্তের উষ্ণতা গভীরভাবে অনুভব করে নেয়। এরপর আবারও শুয়ে পড়ে মেঘ। মেঘের নিঃশ্বাস ধীর হয়ে এলে ধীরে ধীরে চোখ মেলে তাকায় শ্রাবণ। ফ্যাল ফ্যাল করে তাকায় মেঘের মুখের দিকে। কি কোমল প্রশান্তি ছড়িয়ে আছে মেঘের চেহারায়, যা দেখে শ্রাবণের ঠোঁটে এক নীরব মিটিমিটি হাসি ফুটে ওঠে। সে মনে মনে আওড়ায়, আমি সব জানি ফুল, কিন্তু এই মায়াবী নীরবতায় তুই ভালোবাসা লুকিয়ে রাখতে চাইলে আমিও তোর সঙ্গে এই খেলায় মেতে থাকব। দেখব কতদিন তুই এইভাবে আমার থেকে পালিয়ে পালিয়ে থাকিস। মেঘ ঘুমিয়ে পড়লে ধীর পায়ে উঠে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সকালবেলা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে এসে বসে শ্রাবণ। রাহেলা বেগম এসে তাকে নাস্তা দেয়। খাওয়ার এক পর্যায়ে খেতে খেতে শ্রাবণ বলে ওঠে, মেজমা, মেঘ কোথায়, ভার্সিটি যাবে না? শ্রাবণের কথায় রাহেলা বেগম বলে ওঠে, ডেকেছিলাম আমি তাকে,
সে নাকি যাবে না। কিছু মুহূর্ত নিস্তব্ধ থেকে রাহেলা বেগমের উদ্দেশ্যে শ্রাবণ বলে ওঠে, তুমি নাস্তা তৈরি করো, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। বলেই দ্রুত পায়ে সিঁড়ি ডিঙিয়ে মেঘের রুমের দিকে চলে যায় শ্রাবণ। বেঘরে ঘুমাচ্ছে মেঘ। রাতে দেরিতে ঘুমানোর দরুন ঘুমের রেশ যেন কাটছেই না তার। মেঘকে এইভাবে ঘুমিয়ে থাকতে দেখে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে শ্রাবণ। এরপর বসে পড়ে মেঘের পাশে। মেঘের মুখের ওপর চলে আসা এলোমেলো অবাধ্য চুলগুলোকে সযত্নে কানের পাশে গুজে দিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, ফুল, আর কত ঘুমাবি, জলদি ওঠ। কিছুটা নড়ে চড়ে আবারও ঘুমের ঘোরে তলিয়ে যায় মেঘ। শ্রাবণ আবারও তাকে হালকা ঝাঁকি দিয়ে ওঠে। এবার পিট পিট করে চোখ খুলে তাকায় মেঘ। চোখ জোড়া খুলে তাকাতেই দেখতে পায় একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মুহূর্তে একরাশ ভালো লাগারা এসে ঘিরে তাকে। এই চোখ, এই চেহারা তার পরিচিত, ভীষণভাবে পরিচিত। মেঘকে এইভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে ফিস ফিস করে শ্রাবণ বলে ওঠে, দেখা শেষ হলে এবার উঠে পড়। মুহূর্তেই মেজাজটা বিগড়ে যায় মেঘের। এই লোকের সমস্যা কি? একটু কি শান্তিতে ঘুমোতেও দিবে না নাকি? ঘুম জড়ানো কণ্ঠে মেঘ বলে ওঠে, কি হয়েছে, সমস্যা কি? ঘুমাতে দাও। ভার্সিটি যেতে হবে। না, আমি যাব না, মাকে তো বলে দিয়েছি। আমি বলেছি যখন যেতে হবে, আর কোনো কথা শুনতে চাই না আমি। বললাম তো যাব না শ্রাবণ ভাই, প্লিজ বিরক্ত করো না, যাও তো। মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে টেনে তুলে বসায় শ্রাবণ। বিরক্তিতে মেঘের মুখ থেকে চ শব্দ বেরিয়ে আসে। এই লোক একটা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না। যখন তখন চলে আসে একটা ঝামেলা করার জন্য। এবার পুরোপুরি সজ্ঞানে ফিরে আসে মেঘ। রাগী রাগী ভাব নিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে রুষ্ট কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা তোমার? বললাম তো আমি যাব না। কেন যাবি না শুনি? এমনি, আমার ভালো লাগছে না। হঠাৎই মেঘের কথা শেষ হতে না হতেই মেঘকে হতবাক করে দিয়ে মেঘের কাঁধে সজোরে এক কামড় বসায় শ্রাবণ। আচমকা আক্রমণে হতবিহ্বল বনে যায় মেঘ। পরক্ষণেই আবার মৃদু ব্যথায় সামান্য আর্তনাদ করে ওঠে। শ্রাবণের থেকে নিজেকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লাগে সে। শ্রাবণের বুকের ওপর নিজের হাতের দ্বারা পরপর কয়েকটা ধাক্কা মারে। কিন্তু শ্রাবণ, সে তো নাছোড় বান্দা। সে তার কাজ শেষ করেই এরপর থামে। মেঘের দিকে তাকিয়ে শ্রাবণ বলে ওঠে, 5 মিনিটের মধ্যে যাতে তোকে নিচে দেখতে পাই, না হলে এরপরে কি হবে তুই ভালোই জানিস। বলেই উঠে রুম থেকে বেরিয়ে যায় শ্রাবণ। সেদিকে তাকিয়ে মিনমিন করে বলে ওঠে মেঘ, হাঁদারামের বাচ্চা, তোর বউ তোকে সারা জীবন কেলাবে দেখিস। বলেই একটা বালিশ ছুঁড়ে মারে ফ্লোরে। নিজের চুলগুলো খামচে ধরে বিড়বিড় করে শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে করতে এলোমেলো পায়ে উঠে পড়ে মেঘ। দরজার আড়াল থেকে মেঘের কাণ্ড দেখে মিটিমিটি হেসে সেখান থেকে চলে যায় শ্রাবণ। পর্ব 10। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ভার্সিটির জন্য রেডি হতে বাধ্য হলো মেঘ। ব্যাগটা কাঁধে ফেলে নিচে নেমে এলো সে। শ্রাবণ তখনও নাস্তার টেবিলে বসে কফির কাপে চুমুক দিচ্ছে। শ্রাবণের দৃষ্টি মেঘের কাঁধের দিকে স্থির হয়ে আছে, কিন্তু সেখানে কোনো দাগ নেই। নিশ্চিত মেঘ কোনো প্রসাধনী দিয়ে সেটা ঢেকে দিয়েছে। তা দেখে মিটিমিটি হেসে ওঠে শ্রাবণ। শ্রাবণকে এভাবে হাসতে দেখে বিরক্তির স্বরে মেঘ বলে ওঠে, পাগলের মতো এমন দাঁত কেলাচ্ছ কেন? শ্রাবণ চুপচাপ কফিতে আরেক চুমুক দিয়ে ঠোঁটের কোণে হাসিটা আরও কিছুটা বিস্তৃত করে বলে ওঠে, আমার ইচ্ছে। তোমার ইচ্ছে না ছাই, খবিস একটা। মেঘ মুখ বাঁকিয়ে বিড়বিড় করতে করতে নাস্তা শেষ করে নেয়। শ্রাবণ আর কোনো কথা না বলে উঠে দাঁড়ায়। গায়ের ব্লেজারের কলার ঠিক করতে করতে বলে ওঠে, চল। শ্রাবণের কথায়
তাড়াতাড়ি করে মেঘ বলে ওঠে, আমি রুহির সাথে যাব। শ্রাবণ এক ঝলক তাকায় মেঘের দিকে। গভীর চোখ জোড়া সন্দেহে সংকুচিত হয়ে যায় তার। এরপর কঠোর কণ্ঠে আদেশের স্বরে বলে ওঠে, রুহির সাথে তোর দেখা ভার্সিটিতেই হবে, আমার সাথে চল। মেঘ ঠোঁট চেপে ধরে ভাবে, এবার যদি সে কিছু বলে শ্রাবণ নির্ঘাত আবার কোনো পাগলামি করবে। তাই বাধ্য হয়েই গাড়িতে গিয়ে উঠে বসে সে। গাড়িতে উঠে গম্ভীর মুখে বসে আছে মেঘ। শ্রাবণ পাশের সিটে বসে এই স্টিয়ারিং ধরে ঠান্ডা গলায় বলে উঠল, এই মুখটা ঠিক কর, কেউ দেখলে ভাববে আমি তোকে জোর করে কিডন্যাপ করছি। মেঘ ঠোঁট উল্টে বলে উঠল, তোমার কাজ কারবার তো কিডন্যাপারদের মতোই, জোর করেই তো গাড়িতে তুলেছ। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলে উঠল, তোর ওপরে তো আমার পূর্ণ অধিকার আছে, বারবার এই কথা কেন ভুলে যাচ্ছিস? মেঘ কিছুটা চমকে তাকালো, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, ছাত্রীর ওপর শিক্ষকের এত অধিকার থাকার কথা না শ্রাবণ ভাই। গাড়ির গ্লাস নামিয়ে বাতাস গায়ে লাগালো শ্রাবণ। মেঘের কথার কোনো উত্তরই দিল না সে। গাড়ির মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। শ্রাবণ ড্রাইভিং করছে আর মেঘ পাশের সিটে বসে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। এর মাঝে বার কয়েক ঘাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকালো মেঘ, কিন্তু শ্রাবণ তার স্বভাবসুলভ গম্ভীরতা নিয়েই সামনের রাস্তার দিকে মনোযোগ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। এবার অনেক বিরক্ত হয়ে মেঘ ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলে উঠল, চেহারার এমন ভাব করে রেখেছে দেখে মনে হচ্ছে কোনো বিশ্ব সংকট মোকাবিলা করতে যাচ্ছে। মেঘের এমন বিড়বিড় করে বলা কথাও স্পষ্ট শুনতে পেল শ্রাবণ। সে এক পলক তাকালো মেঘের দিকে, এরপর ঠান্ডা স্বরে বলে উঠল, আর তোর চেহারা দেখে তো মনে হচ্ছে ভার্সিটিতে তোর ফাঁসি হতে যাচ্ছে। মেঘ চোখ বড় বড় করে তাকালো শ্রাবণের দিকে। এই লোকের কি কান চারটা নাকি আজব? এরপর মুখ ফুলিয়ে বলে উঠল, আমি স্বাভাবিকভাবেই বসে আছি, তুমি অহেতুক কথা বলছো। শ্রাবণ কটমট করে তাকালো মেঘের দিকে, গম্ভীর গলায় বলে উঠল, স্বাভাবিকভাবে বসলে মানুষ এত প্যাঁচার মতো গলা বাড়িয়ে রাস্তা দেখে? শ্রাবণের এমন কথায় মেঘের প্রচুর রাগ হলো, তবে নিজেকে সামলে নিয়ে একদম চুপ করে বসে থাকলো সে। আসলে সে মনে মনে ভাবছে, আজ যদি রুহির সাথে আসতে পারতো তাহলে এত ঝামেলা পোহাতে হতো না। তবে আবারও সে হালকা গলায় বলে উঠল, আমি যদি প্যাঁচার মতো গলা বাড়িয়েও দেখি তাতে তোমার এত সমস্যা কেন? শ্রাবণ গাড়ির স্পিড কিছুটা কমিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ তাই তো, তুই তো আসলেই একটা প্যাঁচা, কারণ প্যাঁচারা রাতে জাগে আর তুইও তো রাতে ঘুমাস না। শ্রাবণের এমন কথায় হকচকিয়ে গেল মেঘ। তার মুখের দিকে তাকিয়ে শ্রাবণ চোখ টিপে বলে উঠল, এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তো বেশ আনন্দ নিয়েই আমাকে দেখছিলি, ভুলে গেলি? মেঘ এবার পুরোপুরি ঘাবড়ে গেল। শ্রাবণের শয়তানি হাসির ঝিলিক দেখে সে স্পষ্ট বুঝতে পারছে লোকটা সব টের পেয়েছে। অমনি লজ্জায় মুখ লাল হয়ে গেল মেঘের। আমতা আমতা করে বলে উঠল, কিছু কিছু দেখিনি আমি। কোনো মতে কথা শেষ করলো মেঘ। শ্রাবণ এবার একটু ঝুঁকে এসে ফিস ফিস করে বলে উঠল, আমি কিন্তু জেগেছিলাম ফুল, তোর সে চোরাগোপ্তা ভালোবাসার চুমুটা ঠিকই টের পেয়েছি আমি। মেঘ এবার একেবারে কোটরগত চোখে তাকালো শ্রাবণের দিকে। লজ্জায়, রাগে আর ধরা পড়ে যাওয়ার অস্বস্তিতে তার শরীর গরম হয়ে উঠছে। মিথ্যা বলছো তুমি। নিঃশব্দে হাসল শ্রাবণ। তা দেখে একেবারে চুপ করে গেল মেঘ। শ্রাবণ নামের এই লোকটা নিশ্চয়ই আগের জন্মে কোনো শর্ত পেয়ে এই জন্মে তার জীবনে এসে পড়েছে। নিশ্চিত আগে থেকেই পণ করে রেখেছে, কিছুতেই তাকে স্বাভাবিকভাবে থাকতে দেবে না। গাড়ির মধ্যে কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল। মেঘ আর কোনো কথা না বলে আবারও বাইরে তাকিয়ে রইল। তার মনের মধ্যে শ্রাবণের প্রতি হাজারো অভিযোগ থাকলেও একটা কেমন অদ্ভুত টানও কাজ করে শ্রাবণের জন্য, কিন্তু সেটা সে কখনো স্বীকার করবে না।
শ্রাবণ কোনা চোখে এক ঝলক মেঘের দিকে তাকালো। তাকাতেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল তার। মেয়েটা প্রচণ্ড জেদি, একেবারে কাঠখোট্টা, কিন্তু এই কাঠখোট্টা মনটাই যদি একটু ওর জন্য নরম হতো। তবে মেয়েটা রাগ করে থাকলেও তার চোখের ভাষাই বলে দিচ্ছে সব। সে জানে যতই মুখে অস্বীকার করুক, মেঘের অনুভূতিগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ফেলেছে। এই ফুল। চমকে তাকালো মেঘ। কি? মনে হচ্ছে বিশ্ব সংকট না, আমার ব্যক্তিগত সংকট মোকাবিলা করাটাই বেশি কঠিন। মেঘ কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল, তারপর বিরক্ত হয়ে হাত ঝাঁকিয়ে বলে উঠল, আবার কি সংকট শুনি? শ্রাবণ এবার সম্পূর্ণ গম্ভীর হয়ে বলল, আমার সংকট হলো একটা অবুঝ একরোখা মেয়ে যে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে চায়, অথচ মাঝে মধ্যে তা চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে তাকে বোঝানো। শ্রাবণের এমন কথায় মেঘের গাল রাগে লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। চুপচাপ আবার জানালার বাইরে তাকিয়ে রইল। শ্রাবণ গলা খাকারি দিয়ে বলে উঠল, রাগ করলি? শ্রাবণের এমন কথায় মুখ গম্ভীর করে মেঘ বলে উঠল, কই, রাগ করিনি তো। ও তাই নাকি? এরপর গলার স্বর খানিকটা নিচু করে আবারও বলে উঠল, তাহলে হাসবি একটু? তোমাকে কে বলেছে আমি হাসব? চোখ পাকিয়ে বলে উঠল মেঘ। তা দেখে শ্রাবণ মুচকি হেসে বলে উঠল, আমি বললাম, এখন যদি না হাসিস তাহলে কিন্তু। তাহলে কি? শ্রাবণ ধীরে ধীরে গাড়ির গতি কমিয়ে আনলো, একপাশে পার্ক করলো গাড়িটা, তারপর আস্তে আস্তে মেঘের দিকে ঝুঁকে নিচু স্বরে বলে উঠল, তাহলে এখানে গাড়ির মধ্যেই তোর রাগ কমানোর ব্যবস্থা করব। মেঘ ধরফর করে সিটের সাথে খানিক সেধিয়ে গেল। এরপর আমতা আমতা করে বলে উঠল, তুমি তুমি আবার কি করতে যাচ্ছ? শ্রাবণ নিঃশব্দে হাসল, হাসার সাথে সাথে তার চোখ দুটো কেমন জানি ঝলসে উঠল। চুপ করে বসে থাক ফুল, নয়তো আমার পাগলামির মাত্রা বাড়তে পারে। মেঘ দ্রুত মুখ ফিরিয়ে নিল, তার গাল লাল হয়ে গেছে। সে জানে এই লোক যা বলে তা করেও দেখায়। এবার কি সত্যি সত্যি গাড়িতে কিছু করে দিবে নাকি, সেটাই ভেবে ভয় পাচ্ছে মেঘ। আর তা দেখে মুচকি হাসছে শ্রাবণ। মেঘের এমন অসহায় ভাবটাই সে সবচেয়ে বেশি পছন্দ করে। এবার আর মেঘ সহ্য করতে না পেরে উল্টো ঘুরে এক ধাক্কা দিয়ে শ্রাবণের ব্লেজারের কলার ধরে টান দিল, কিন্তু শ্রাবণ একটুও নড়ল না। উল্টো মেঘের কপালে আলতো টোকা দিয়ে বলে উঠল, আজকের লাঞ্চ আমার সাথে করতে হবে, মনে থাকে যেন। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আমি রাজি হলাম কখন? শ্রাবণ মুচকি হেসে বলল, এই যে এখন হলি। পাগল নাকি এই লোক, আজব। মেঘ আবারও রেগে কিছু বলতে যাবে, তখনই নিচু স্বরে শ্রাবণ বলে উঠল, ভালো করে বস, ভার্সিটিতে পৌঁছেছি। বলেই গাড়ির দরজা খুলে নেমে পড়ে শ্রাবণ। মেঘও ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু তার বুকের ধুকপুকানিটা যেন কমছেই না। এই শ্রাবণ তার জীবনটা অতিষ্ঠ করে তুলবে। উফ, আর পারছে না মেঘ। আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাঁটা ধরতে নেয় মেঘ। তা দেখে শ্রাবণ ঠোঁটের কোণে হালকা হাসি এনে বলে উঠল, এত তাড়াহুড়া কিসের ফুল? মেঘ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে, এরপর কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটা ধরল। তা দেখে মাথা নাড়িয়ে মৃদু হাসল শ্রাবণ। সে জানে মেঘ যতই নিজের অনুভূতি অস্বীকার করুক না কেন, এই মেঘই একদিন বৃষ্টি হয়ে তার বুকেই ঝরবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা নিরিবিলি কর্নারে দাঁড়িয়ে আছে মেঘ আর রুহি। দুজনেই কিছুক্ষণ আগেই ক্লাস শেষ করে বের হয়েছে। রুহি ফোনে ব্যস্ত, আর মেঘ বিরক্ত ভঙ্গিতে চারপাশ দেখছে। হঠাৎ করেই সামনে এসে দাঁড়ালো অয়ন, তাদের সিনিয়র। মেঘ প্রথমে একটু অবাক হলো, তবে কিছু বলল না। শান্ত দৃষ্টিতে একবার দেখল অয়নকে। ছেলেটাকে কেমন যেন একটু নার্ভাস দেখাচ্ছে। মেঘ, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। অয়নের কথায় মেঘের দিকে এক ঝলক তাকিয়ে মুচকি হাসল রুহি। মেঘ বিরক্ত মুখে বলল, বলেন কি কথা? অয়ন গলা খাকারি দিয়ে বলে উঠল,
আসলে আমি অনেক দিন ধরেই তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। তুমি হয়তো খেয়াল করনি, কিন্তু আমি তোমাকে প্রথম দিন দেখি। থেমে গেল অয়ন। মেঘের চোখ বড় বড় হয়ে গেল। আর রুহি তো একেবারে মজা দেখার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে মেঘের পাশে। তারপর খুব আগ্রহ নিয়ে বলে উঠল রুহি। অয়ন একটু ইতস্তত করে বলে উঠল, আমি তোমার প্রেমে পড়ে গেছি মেঘ। অয়নের এমন কথা শুনে রুহি কিছুটা অবাকের স্বরে বলে উঠল, আহারে, কিভাবে পড়লেন ভাইয়া? তাড়াতাড়ি উঠে পড়ুন, না হলে আপনার পশ্চাদদেশে ধুলো লেগে যাবে। রুহির এমন কথায় ঠোঁট টিপে হেসে উঠল মেঘ। আবারও ইতস্তত করে অয়ন বলে উঠল, প্রথম দিন থেকেই তোমাকে ভালো লাগতো মেঘ, আর এখন সেটা ভালোবাসায় পরিণত হয়েছে। অয়নের এমন কথা শুনে মেঘের মুখ হাঁ হয়ে যায়। রুহি সাথে সাথে দুই হাত বুকের কাছে এনে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, ও মাই গড, সিনেমার মতো কনফেশন। মেঘ রুহির দিকে এক চোখে তাকালো। তুই চুপ করবি? রুহি মুখ চেপে হেসে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, আমি কিছু বলছি না, কিন্তু ছেলেটা এত কষ্ট করে বলছে, এখন কিছু একটা তো বল। মেঘ মেকি রাগ দেখিয়ে বলে উঠল, কি বলবো? প্রেমে পড়তে একটু সময় লাগবে তোর, বুঝতে পারছি আমি। বলেই মেঘের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল রুহি। রুহির এমন কথায় অয়ন একটু আশা নিয়ে তাকালো মেঘের দিকে, কিন্তু মেঘ সরাসরি বলে দিল, আমি প্রেমে ট্রেমে নাই, প্লিজ, ভুল বোঝার কিছু নেই। মেঘের এমন সোজাসাপটা কথায় অয়ন হতাশ মুখে মাথা নিচু করে নিল। রুহি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছেলেটার হৃদয় ভেঙে দিলে। মেঘ, লজ্জা করে না তোর? মেঘ বিরক্ত হয়ে বলল, রুহি, নাটক করিস না তো। রুহি তখন মুখে দুঃখের ভাব এনে বলে উঠল, বেচারা অয়ন ভাইয়া এত আবেগ নিয়ে প্রপোজ করলো, আর তুই না করে দিলি। আমি কি করব, আমার যদি ফিলিংস না থাকে? রুহি এবার মুখ গম্ভীর করে অয়নের দিকে তাকিয়ে বলে উঠল, তাহলে ভাইয়া আপনি একটা কাজ করেন, আপনাকে তো রিজেক্ট করে দিল, এবার আপনি সোজা গিয়ে আমাদের বাংলা বিভাগের সবচেয়ে হ্যান্ডসাম প্রফেসর শ্রাবণ স্যারের কাছে গিয়ে মেঘকে সরাসরি বিয়ে করার অনুমতি চান। রুহির কথায় মেঘ থতমত খেয়ে গেল। দ্রুত কিছুটা গলা খাকারি দিয়ে বলে উঠল, রুহি। অয়ন চোখ কপালে তুলে বলল, কে? শ্রাবণ স্যার? উনি তো একটু না, অনেক গম্ভীর আর কড়া টাইপের। আপনি গেলে একটা ভালো জ্ঞান গেঁথে দিবে, সেই সাথে একটা লম্বা লেকচারও শুনতে হবে। আর তাছাড়া শ্রাবণ স্যার তো মেঘের কাজিন, দেখুন ওনাকে পটিয়ে নিতে পারেন কি না। রুহির এমন কথায় অয়ন কিছুটা ভয় পেয়ে গেল। নিচু স্বরে বলে উঠল, না, তার দরকার নেই। রুহি এবার হাততালি দিয়ে হেসে বলে উঠল, এই তো ঠিক বুঝেছেন, আমাদের মেঘ কারো না কারোর জন্য বুকিং হয়ে আছে, সেটা সে নিজে না মানলেও ব্যাপারটা সত্যি। মেঘ এবার প্রচণ্ড রেগে রুহির হাত চেপে ধরল, তুই কি আর চুপ করবি? তোর জিহ্বা তো লম্বা কেন? রুহি মুখ টিপে হেসে উঠল। রুহির দিকে চোখ পাকিয়ে মাথা ঘুরাতেই হালকা বাতাসের মধ্যে একটা ঠান্ডা দৃষ্টি মেঘের শরীরের ওপর পড়ল, আর তৎক্ষণাৎ সেখানেই স্থির হয়ে পড়ল মেঘ। শ্রাবণ দাঁড়িয়ে আছে করিডোরের এক কোণায়। তার চোখের দৃষ্টি ভয়ঙ্কর ঠান্ডা আর গভীর রহস্যময় হয়ে আছে। দূর থেকে এতক্ষণের পুরো ঘটনাই দেখেছে সে। মেঘ তাকাতেই ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি খেলে গেল শ্রাবণের, কিন্তু শ্রাবণের চোখ দুটিতে ঝলসে ওঠা আগুন। চোখের আড়াল হলো না মেঘের। মেঘকে এইভাবে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়ালো, খেলা অনেক হয়ে গেছে, এবার একটু হিসেব নেওয়ার পালা, যান।